একবার মৌমিতার কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই যে যখন ইন্ডাস্ট্রি সত্যি সত্যি আসছে, মানে দুয়ারে উন্নয়ন মানে শুধুমাত্র অনুব্রতর উন্নয়ন নয়, যখন সত্যি সত্যি উন্নয়ন দেখতে পাওয়া যাচ্ছে, ইন্ডাস্ট্রি আসছে, লগ্নি হচ্ছে, শিলান্যাস হচ্ছে, কাজ শুরু হচ্ছে, ঠিক সেই সময়তে এবং বন্ধ থাকা কলকারখানা, আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা লম্বা লিস্ট পড়ে শুনিয়েছি যে কতগুলো বন্ধ থাকা কলকারখানা লাস্ট কয়েক ঘন্টায়, কয়েক দিনে, এক সপ্তাহের মধ্যে সেগুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে প্রচুর প্রচুর শ্রমিক তারা কাজ শুরু করে দিয়েছেন। ঠিক সেই সময়তে শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছেন কেন, শুনুন একবার। আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहर ही है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এই যে কথা কথা বলতেন যে গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না, আর যাই হোক এদেরকে বহিরাগত বলবেন না, বলছেন শুভেন্দু অধিকারী। কাকে উদ্দেশ্য করে? মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। এবং তিনি বলছেন যে আমি আপনাকে দরকার হলে কপ্টার দিয়ে দেবো, আপনি হেলিকপ্টারে করে এসে দেখে যান যেখানে কি ধরনের কাজ হচ্ছে। এতদিন পর্যন্ত এই যে বললাম যে ভালো কিছু, যা কিছুই ভালো হচ্ছে, ভালো বিষয় নিয়ে কোনো রকমের কম্প্যারিজন নয়। যদি কোথাও কিছু খারাপ ঘটনা ঘটে, কোনো খুন, ধর্ষণ, অপরাধের মতো ঘটনা ঘটে, তাহলে তখন তা নিয়ে কম্পিটিশন করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল পশ্চিমবঙ্গের বুকে হওয়া যেতে পারে। কিন্তু অন্য রাজ্য কোথায় কোথায় এগিয়ে যাচ্ছে তা নিয়ে এতদিন পর্যন্ত আমরা স্পিকটি নট হয়েছিলাম। আমি আসবো মৌমিতার কাছে। মৌমিতা, এতদিন পর্যন্ত যারা এত কিছু বলেছিল, বিভিন্ন ধরনের আমরা কথার কথা শুনেছি, এখন বাস্তব ছবিগুলো দেখছি। গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না, এগুলো তো আমি দেখেছি যে অনেকে কবিতায়, গল্পে, গানে, দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, এখনো উত্তরপ্রদেশ হয়ে যায়নি, এগুলো তো অনেক অনেক সোকল্ড কোটানকোট বুদ্ধিজীবীদের ভাষায় গুজরাট উত্তরপ্রদেশ হয়ে গেলে নাকি ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে, একটা কি ভয়ঙ্কর ধ্বংসের সামনে চলে আসবো আমরা। তাহলে এখন সেই উদাহরণগুলো সামনে আসছে কি করে? দেখো, গুজরাটের টাটা পিএসএমসি সেমিকন্ডাক্টর ফ্যাব, যেটা অ্যাপ্রক্সিমেটলি 9,000 crore ইনভেস্টমেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে সিজি পাওয়ার রেনেসাস, যেটা হচ্ছে অ্যাগেন ইটস আ সেমিকন্ডাক্টর ইউনিট, যেটার জন্য 7,600 কোটি টাকা, কেনিয়াস টেকনোলজি অ্যান্ড এরকম প্রচুর উদাহরণ দিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে দায়িত্ব নিয়ে শিল্পগুলোকে ভেঙেছেন, তার মধ্যে হিন্দমোটর কোম্পানি 2014 সালে যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং প্রচুর মানুষের বেকারত্ব বেড়েছে। আজকে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা একসাথে দিল্লিতে পড়াশোনা করতে গেছিলাম, তারপর থেকে আমি এখানে চলে এলাম, যেহেতু আমার পেশা অভিনয়ের দিকে ছিল, আমি সেদিকে গেলাম। কিন্তু ও প্রপার কর্পোরেটে কাজ করতো, ওকে কিন্তু দিল্লিতেই থেকে যেতে হয়েছিল। তারপরে ও জীবনে কোনোদিনও আর পশ্চিমবঙ্গে ফিরতে পারেনি, ওকে ওখান থেকে হায়দ্রাবাদ, তারপরেতে বিভিন্ন বিদেশে অনসাইটের কাজে যেতে হয়েছে। শুধু তাই নয়, আমি আরেকটা ব্যক্তিগত জায়গা থেকে বলবো, আমি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বংশধর। খুব গর্ব করে বলছি, আমার পূর্বপুরুষ প্রথম বাংলাতে এবং ভারতবর্ষের বুকে, আমি বলবো দুনিয়া বিশ্বের মধ্যে মাটিতে নারী শক্তিকে প্রতিষ্ঠা করেছিলেন তার লেখা চণ্ডীমঙ্গল কাব্য দিয়ে। এবং সেই চণ্ডীমঙ্গল কাব্যের যে দ্বিতীয় অংশ, যেটা বলা হয় তোমার বণিক খণ্ড এবং কালকেতু ফুল্লরার কাহিনী বলেও যেটা খুব বিখ্যাত, সেইখানে উনি ধনপতি সওদাগরের যে ব্যবসা সেইটা উনি বলেছিলেন। এবং এই যে আমাদের ব্যবসা বাণিজ্য, এই নারী শক্তির প্রতিষ্ঠা, এইটা তো মানে আমাদের একটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় না ব্যবসা বাণিজ্যের প্রতি কোনো আগ্রহ তৈরি করতে পেরেছিলেন তরুণ তরুণীদের মধ্যে, না উনি আমাদের সনাতন ধর্মকে কখনো সেই মর্যাদা যেটা ডিজার্ভ করে সনাতন ধর্ম, সেই জায়গাটা উনি দিতে পেরেছেন। শুধু তাই নয়,
তার একের পর এক যে দুর্নীতি করাপশন সেগুলো তো আছেই। আমি আরেকটা ছোট কথা বলবো, যেহেতু সময় অল্প। আমাদের ভারতবর্ষে যখন টোটাল আমরা যে ট্যাক্স পে করি প্রত্যেকেই, তার 59% সেন্ট্রাল গভর্নমেন্ট রেখে দেয় নিজের কাছে, বাকি 41% প্রত্যেকটা রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবং সেই 41%-এর মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু যেটা দেওয়া হয় সেটা মানে পশ্চিমবঙ্গ 7% পশ্চিমবঙ্গকে দেওয়া হয়। তার মানে পশ্চিমবঙ্গ হচ্ছে 4th হাইয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি রাজ্যের মধ্যে পড়ছে। সেই খরচার হিসেব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। সেই যে 7%টা আসতো 41%-এর মধ্যে সরকার যেটা পশ্চিমবঙ্গে পাঠাতো, সেই খরচাটা উনি কোন খাতে করেছেন তার হিসেব কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। উল্টে উনি এবং ওনার সরকার বারংবার একটা কমপ্লেন করেছেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না, অথচ আমরা দেখতে পেয়েছি বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের জন্য। এবং আরেকটা ছোট কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম যেটা 2024 এবং 25-এ আমরা দেখেছিলাম মাত্র 1,63,467, যেটা কিন্তু অন্যান্য স্টেটের তুলনায় আমরা অলরেডি অনেকটাই পিছিয়ে আছি। কিন্তু বর্তমানে পরিবর্তনের হওয়ার ফলে যে সরকার ক্ষমতাতে এসছে, মাত্র 2 মাস টাইমে আমরা তাদের যে অগ্রণী ভূমিকা দেখছি, যার জন্য পশ্চিমবঙ্গের যুব শক্তি আশা করছে যে স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে উতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, সেই দিন হয়তো খুব সামনেই তারা দেখতে পাবে। এবং আমি বারবার করে বলি, শেষ করার আগে জাস্ট একটা কথাই বলবো যে যারাই এখন এই নিয়ে নতুন করে খাপ পঞ্চায়েত বসানো শুরু করবেন, তারা একটু নিজের পরিবারের দিকেও তাকাবেন। আপনারও তো পরিবার রয়েছে, পরবর্তী প্রজন্ম রয়েছে। কি চান এখান থেকে ছেড়ে ছুড়ে সবাই গিয়ে বাইরে পড়াশোনা করবে, বাইরে লেখাপড়া করবে, বাইরে চাকরি করবে, আর ভুলেও নিজের ভিটে মাটিতে আসতে না পারে যাতে সেই বন্দোবস্ত? নাকি এখানে থেকে এখানকার সরকারকে সুযোগ দিয়ে একটু দেখা যে সত্যি সত্যি কাজটা হচ্ছে কিনা? কাজ তো শুরু হচ্ছে, তাই অহেতুক সমালোচনা কেন? গঠনমূলক সমালোচনাগুলো তবু হোক, কিন্তু আপাতত যেটা চলছে তার মধ্যে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করছেন তাদেরকেও বলবো যে এবার কিন্তু আইন নিজের হাতে তুলবেন। আগের দিনও বলেছিলাম, কারণ সরকার কিন্তু এক্ষেত্রে একেবারেই কড়া পদক্ষেপ নেবে, সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রীও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।